হাসতে। ব্যথা পাচ্ছি রায়হান। কেন? এতদিনে তো তোমার অভ্যাস হয়ে যাওয়ার কথা। অভ্যাস হবে কিভাবে? প্রতিবার তুমি এমন হায়েনার মতো আচরণ করো। তুমি এত বেশি হট নীলু। নিজেকে কন্ট্রোল করতে পারি না। নিষিদ্ধ শব্দগুলো কর্ণকুহরে পৌঁছাতেই কান দুটো জ্বলে উঠল মেঘার। হাতে ধরে রাখা ফোনটা শব্দ করে ফ্লোরে পড়ে গেল। ফোনের স্ক্রিনে এখনো সেই অপ্রীতিকর দৃশ্য রঙিন সিনেমার মতো চলছে, যেখানে দুটো নগ্ন দেহ লেপ্টে আছে একে অপরের সাথে। মুহূর্তেই চোখ ছাপিয়ে কয়েক ফোঁটা নোনাজল গড়িয়ে পড়ল মেঘার। ফোনে যে দুজন মানব মানবীর অপ্রীতিকর দৃশ্য দেখা যাচ্ছে তারা আর কেউ নয়, মেঘার হবু স্বামী রায়হান এবং তারই বেস্ট ফ্রেন্ড নীলুফা। মাত্র এক সপ্তাহের ব্যবধানে বিয়ের সাজানায় বাঁচতে চলেছে মেয়েটার, অথচ শেষ সময়ে এসে এত বড় ধাক্কা। আলতো করে মেঘার কাঁধে হাত রাখল নুরি। হঠাৎ কাঁধে কারোর হাতের স্পর্শ অনুভব হতেই ঘাড় ঘুরিয়ে তাকালো মেঘা। নুরি মলিন কণ্ঠে বলল, তোকে কষ্ট দেয়া আমার উদ্দেশ্য ছিল না মেঘা, কিন্তু সত্যিটা জানানো জরুরি ছিল। নীলু আর রায়হান তোকে ঠকাচ্ছে। তোর অগোচরে ওরা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে। ওরা নিয়মিত হোটেলে গিয়ে দেখা করে। এই ভিডিওটা ওই হোটেলের একজন স্টাফকে দিয়ে করানো। মেঘা শান্ত নদীর মতো চুপ হয়ে বসে রইল কিছুক্ষণ। কণ্ঠনালী ভেদ করে কোনো আওয়াজ বের হচ্ছে না। ভরসাযোগ্য মানুষদের থেকে আচমকা ধাক্কাটা পায়ের নিচের মাটি কাঁপিয়ে তুলেছে মেঘার। সে লম্বা একটা শ্বাস টেনে নিজেকে শান্ত করল। পার্স থেকে ফোন বের করে একটা মেসেজ পাঠালো রায়হানের নাম্বারে। এরপর চুপচাপ বসে অপেক্ষা করতে লাগলো কাঙ্ক্ষিত মানুষটার। প্রায় মিনিট 10 পর সেখানে আগমন ঘটল রায়হানের। বর্তমানে কফিশপটা পুরোপুরি ফাঁকা। খুব বেশি সকাল হওয়ায় এখনো লোক সমাগম শুরু হয়নি। রায়হান লম্বা লম্বা কদম ফেলে চলে গেল একদম কর্নারের টেবিলে মেঘার কাছে। চেয়ার টেনে মুখোমুখি বসতেই একজন ওয়েটার এনে দুজনের সামনে দুটো কফি দিয়ে গেল। গরম গরম কফিতে চুমুক দিয়ে রায়হান স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করল, এত সকাল সকাল জরুরি তলব যে? শপিং বাদ আছে এখনো? আমাকে তোমার কেমন লাগে রায়হান? অনেস্টলি অ্যান্সার দেবে। আমি কোনো ভনিতা চাই না। হঠাৎ মেঘার কাটকাট কণ্ঠের প্রশ্ন শুনে ভরকে গেল রায়হান। আমতা আমতা করে বলল, কেমন লাগবে? অবশ্যই ভালো লাগে। এজন্যই তো বিয়ে করতে চাইছি। তাহলে আমার অগোচরে আমারই বেস্ট ফ্রেন্ডের সাথে অবৈধ সম্পর্কে কেন জড়ালে রায়হান? নীলুই কেন? আমি কেন নই? আচমকা মেঘার এহেন প্রশ্নে থমকে গেল রায়হান। ধরা পড়ে গিয়ে চোরের মতো নজর লুকাতে ব্যস্ত হয়ে পড়ল। মুহূর্তেই কোনো জবাব মাথায় সাজিয়ে উঠতে পারল না। রায়হানকে এভাবে চোরের মতো নজর লুকাতে দেখে ফিক করে হেসে দিল মেঘা। ঠোঁটের কোণে হাসি, অথচ চোখ ভর্তি তপ্ত নোনাজল। মেঘা বিদ্রূপ স্বরে বলল, ইস, চুরি এভাবে ধরা পড়ে গেল। অবশ্য ধরা পড়ে ভালোই হয়েছে, না হলে আজকের এই কঠিন সিদ্ধান্ত কিভাবে নিতাম। এটুকু বলেই থামল মেঘা। চেয়ারের সাথে পিঠ ঠেকিয়ে বসে কাটকাট কণ্ঠে বলল, তো মিস্টার রায়হান খান, আমি অবসরপ্রাপ্ত বিচারপতি ইসহাক তালুকদারের একমাত্র মেয়ে ইনায়া আফরোজ মেঘা, ঢাকা শহরের বিশিষ্ট ব্যবসায়িক আফতাব খানের ছোট ছেলে রায়হান খানের সাথে এই বিয়ে ভেঙে দিলাম। আজ এই মুহূর্ত থেকে তুমি মুক্ত। এই পর্যায়ে রায়হানের চেহারার নকশা বদলে গেল। ভদ্রশব্দ চেহারার মুখোশ খুলে পড়ে গিয়ে বেরিয়ে এলো একটা ভিন্ন রূপ। রায়হান কটমট করে বলে উঠল, নিজেকে কি মনে করো তুমি? কোন দেশের বিশ্ব সুন্দরী? কি আছে তোমার মাঝে যার জন্য আমি রায়হান আকর্ষণ বোধ করব? আয়নায় নিজেকে দেখেছ কখনো? নারীর দেহের আকর্ষণীয় ফিগারেই পুরুষ আটকে যায়। সেখানে তুমি নিজের দিকে তাকাও একবার। এই পাতলা ছিপছিপে গরম দিয়ে কোনো পুরুষের মন ভরানো যায় না মেঘা। নিজেকে বড় কিছু ভাবা বন্ধ করো। বুঝলাম, তবে কোনো প্রেমের সম্পর্ক তো ছিল না আমাদের মধ্যে। বিয়েটা পারিবারিকভাবে ঠিক করা হয়েছিল। তোমার অমত থাকলে আমাকে সরাসরি বলতে। ও হ্যালো, ইচ্ছে করে রাজি হইনি বিয়েতে। শুধুমাত্র বাবার জোরাজুরিতে বিয়েতে রাজি হতে বাধ্য হয়েছি। না হলে তোমার মতো একটা আনফিট মেয়েকে কোনো ছেলেই স্বেচ্ছায় গ্রহণ করবে না। কি হবে তোমাকে দিয়ে? ধরার মতো কোনো জায়গা আছে তোমার দেহে? তোমাকে দিয়ে তৃপ্তিই তো পাওয়া যাবে না। তাই সময় থাকতেই নিজের জন্য বেটার অপশন বেছে নিয়েছি। নিজের ভবিষ্যৎ নষ্ট হওয়া থেকে বাঁচিয়ে নিয়েছি। এটা দোষের কিছু নয়। মেঘার কান দুটো জ্বলে উঠল এই পর্যায়ে। বডি শেমিং ভাইরাসের মতো একটা সংক্রমণ ব্যাধি।
যেটা মন থেকে শুরু করে ধীরে ধীরে মস্তিষ্ক আক্রান্ত করে ফেলে, যার ফলাফল নিজের প্রতি হীনমন্যতা এবং আত্মবিশ্বাস কমে যায়। মেঘার সাথেও ঠিক একই ঘটনা ঘটল। তার এই ছিপছিপে নিরেট স্বাস্থ্যই সবচেয়ে বড় অপমানের কারণ হয়ে দাঁড়ালো। এক বুক ঘৃণা নিয়ে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো মেঘা, আর এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল সেখান থেকে। কিছুক্ষণের মধ্যেই আমরা ইনচেওন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে যাচ্ছি। অনুগ্রহ করে আপনারা নিজেদের সিট বেল্ট বেঁধে নিন। আচমকা মাইকে ক্যাপ্টেনের আওয়াজ শুনে কল্পনা থেকে বেরিয়ে এলো মেঘা। খুব শীঘ্রই প্লেন ল্যান্ড করবে ইনচেওন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। চলন্ত প্লেনে বসেই তিক্ত স্মৃতি আরও একবার স্মরণ করছিল সে। জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা মেঘাকে আঘাত করলেও পুরোপুরি ভাঙতে সক্ষম হয়নি। বরং রাগে জেদে সেই দিনই সিদ্ধান্ত নিয়েছে দেশের বাইরে গিয়ে উচ্চতর শিক্ষা অর্জন করে জীবনে প্রতিষ্ঠিত হবে। রায়হানের চেয়ে বড় কিছু হয়ে এই অপমানের যোগ্য জবাব দেবে। সেই রেশ ধরে এক সপ্তাহের মধ্যেই বিদেশের পথে রওনা হয়েছে মেয়েটা। তবে কোরিয়াতে এটাই মেঘার প্রথম যাত্রা নয়। মেঘার মামা পরশ এহসান পুরো পরিবার সমেত দক্ষিণ কোরিয়াতে সেটেলড। সেই সুবাদে বেশ কয়েকবার মেঘা কোরিয়াতে গেছে। অবশ্য লেখাপড়া সহ নানান ব্যস্ততায় গত ৮ বছরে একবারও যাওয়া হয়নি সেখানে। জীবনের এই মুহূর্তে এসে চূড়ান্ত ঠকাঠকে গিয়ে মেঘা সিদ্ধান্ত নিয়েছে সে মামার কাছে গিয়ে কোরিয়াতে থাকবে, লেখাপড়া করে নিজের ক্যারিয়ার গড়বে। সেই উদ্দেশ্যেই পাড়ি জমিয়েছে দক্ষিণ কোরিয়ার পথে। ভাবনার মাঝেই প্লেনটা ল্যান্ড করল এয়ারপোর্টে। মেঘাকে রিসিভ করতে সেখানে অপেক্ষা করছিল তার মামাতো বোন আয়রা। বর্তমানে এই বিদেশের মাটিতে ওরাই মেঘার একমাত্র সম্বল। এতগুলা বছর পর পরিচিত মুখ দেখে খুশিতে আপ্লুত হয়ে গেল আয়রা। যদিও আয়রা বয়সে মেঘার চাইতে ছোট, কিন্তু আচার আচরণের দিক দিয়ে মেয়েটা খুবই চঞ্চল স্বভাবের। আয়রা ছটফটে কদমে এগিয়ে এসে শক্ত করে জড়িয়ে ধরল মেঘাকে। টুকটাক কুশল বিনিময় করে মেঘাকে নিয়ে বসে পড়ল নিজেদের ব্যক্তিগত গাড়িতে। মুহূর্তেই সাদা রঙের দামি গাড়িটা সাই সাই করে ছুট লাগালো বুসানের উদ্দেশ্যে। গাড়িটা চলতে শুরু করতেই মেঘা সিম কার্ড পাল্টে ফোন লাগালো নিজের বাবাকে। 2 বার রিং হতেই সঙ্গে সঙ্গে ফোনটা রিসিভ করলেন ইসহাক তালুকদার। ভদ্রলোকের কণ্ঠে চিন্তার রেশ। আম্মা, কতদূর গেছো তুমি? এয়ারপোর্ট থেকে মাত্রই গাড়িতে উঠলাম বাবা। 4-5 ঘন্টার মধ্যেই বাসায় পৌঁছে যাব। তোমার মামা নিতে এসেছে। মামা আসেনি, তবে আয়রা এসেছে। ভদ্রলোক একটু চুপ হয়ে গেলেন। কথার মাঝে সেকেন্ডের বিরতি নিয়ে বললেন, আর একবার ভেবে দেখলে হতো না আম্মা? এভাবে হুট করে সিদ্ধান্ত নেয়া কি ঠিক হলো? আমি ঠিক বেঠিক কিছু বুঝি না বাবা। ওই লোকটা আমাকে ঠকিয়েছে, প্রতারণা করেছে আমার সাথে। এমন জঘন্য মানুষের চেহারাও আমি দেখতে চাই না। ওপাশ থেকে শোনা গেল এক অসহায় বাবার বুকভরা দীর্ঘশ্বাস। একমাত্র সন্তানকে নিজের থেকে এত দূরে পাঠাতে কোনো বাবারই মন সায় দেয় না। কিন্তু জেদি মেয়েটার জেদের কাছে বরাবরই হার মেনে নেন ইসহাক তালুকদার। মেয়েটা বাবা মায়ের থেকে বহু কিলোমিটার দূরে চলে গেছে। কষ্ট শুধু এটুকুই, এর বাইরে মেয়েটা বিদেশে গিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, জীবনে প্রতিষ্ঠিত হবে। এটাই বা কম কিসে? মনকে 7-5 বুঝ দিয়ে মানিয়ে নিলেন ইসহাক তালুকদার। ছোট্ট করে বললেন, সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো। তোমার মা খুব চিন্তায় আছে তোমাকে নিয়ে। ওকে গিয়ে খবর দেই। রাখছি তাহলে। নিঃশব্দে কলটা কেটে দিল মেঘা। কান থেকে হাত নামিয়ে মাথাটা পেছনে এলিয়ে দিল। সেই অনাকাঙ্ক্ষিত দৃশ্য এখনো চোখের পাতায় ছবির মতো ভাসছে। কাছের মানুষ থেকে পাওয়া এত বড় ধোঁকা কিছুতেই মেনে নিতে পারছে না মেঘা। রায়হান না হয় পর, কিন্তু নীলু, ওর নিজের বেস্ট ফ্রেন্ড কিভাবে পারল এমন জঘন্য কাজ করতে? একবারের জন্য কি বিবেক বাধা দেয়নি? ভাবতে ভাবতে চোখ থেকে গলগল করে অশ্রু গড়িয়ে পড়ল মেঘার। ছটফটে আয়রাও মেঘার শুকনো মুখ দেখে থমকে গেছে। সে আলতো করে মেঘার কাঁধে হাত রেখে বলল, লোকটাকে তুমি খুব ভালোবাসতে তাই না আপু? চকিতে মাথা তুলে তাকালো মেঘা। মুহূর্তেই চোখের পানি শুকিয়ে গেল যেন। মেঘা কঠিন গলায় জবাব দিল, প্রেম ভালোবাসার সম্পর্ক ওনার সাথে আমার ছিল না আয়রা। বিয়েটা ঠিক করা হয়েছিল পারিবারিকভাবে। তাহলে তুমি এত ভেঙে পড়ছো কেন? ভেঙে পড়িনি আমি। ভেঙে পড়লে আজ কোরিয়া পর্যন্ত এসে পৌঁছাতে পারতাম না। তবে নিজের বেস্ট ফ্রেন্ডের থেকে পাওয়া ধোঁকা মেনে নিতে পারছি না। ব্যাস একটুকুই। আয়রা আর কোনো কথা বলল না। সম্পর্কটা প্রেম ভালোবাসার হোক বা অন্য কিছু, বিয়ে তো ঠিক হয়েছিল। ওই মানুষটাকে নিয়ে মেয়েটা কল্পনায় একটা অদৃশ্য সুখের সংসার সাজিয়েছিল।
হুট করেই সেই সাজানো গোছানো স্বপ্ন ভেঙে গেলে কষ্ট পাওয়া স্বাভাবিক। সুতরাং মেঘাকে একটু সময় দেয়া উচিত। কিছুদিন গেলে নিজে থেকেই শোক কাটিয়ে উঠতে পারবে। ব্যস্ত রাস্তার কোণ ঘেঁষে চলতে থাকা গাড়িটা দীর্ঘ 5 ঘন্টা লম্বা জার্নির পর অবশেষে নিজ গন্তব্যে পৌঁছালো। গাড়ি থেকে নেমে একবার ক্লান্ত চোখে চারিদিকে নজর বুলালো মেঘা। শহরের চারিদিকে আধুনিকতার ছোঁয়া। বহুতল ভবনগুলো আরও বেশি আকর্ষণীয়। বাংলাদেশের তুলনায় শহরটা অনেক বেশি পরিচ্ছন্ন এবং আধুনিক। ক্লান্ত নজর জোড়া চারিদিকে বুলাতে বুলাতে বাসার ভেতরে প্রবেশ করল মেঘা। বড় গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই সবার আগে নজরে পড়ল বড় একটা অ্যাকুরিয়াম। তাতে অসংখ্য রঙিন মাছের মেলা বসেছে। চলতে থাকা ছোট ছোট মাছগুলো দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল মেঘার। যাক, এখানে নিজের মনের মতো কিছু বন্ধুত্ব খুঁজে পাওয়া গেল। অবসরে এই রঙিন মাছের সাথেই না হয় সুখ দুঃখ ভাগ করে নেবে সে। বাড়িতে প্রবেশ করতেই মেঘাকে নিয়ে দোতলার দিকে হাঁটা দিল আয়রা। যেতে যেতে বলল, আপাতত বাড়ি ফাঁকা। বাবা মা দুজনেই অফিসে গেছেন একটা জরুরি মিটিংয়ে। যদিও আজ যাওয়ার কথা ছিল না, কিন্তু হঠাৎ করে মিটিং পড়ে যাওয়ায় যেতেই হলো। তুমি ফ্রেশ হয়ে নাও, বাবা মা তাড়াতাড়ি চলে আসবে। মেঘা মুখে কোনো জবাব দিল না, বরং নিঃশব্দে পা মেলালো আয়রার সাথে। সিঁড়ি পেরিয়ে খানিকটা যেতেই আচমকা আয়রার ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে পরিচিত নাম্বার দেখে তড়িঘড়ি করে রিসিভ করল আয়রা। মেঘাকে আঙ্গুলের ইশারায় রুম দেখিয়ে দিয়ে ফোনে কথা বলতে বলতে উল্টো দিকে চলে গেল। ছোট্ট করে একটা দম নিয়ে সামনের দিকে পা বাড়ালো মেঘা। দোতলার এদিকে মোট 4টা রুম দেখা যাচ্ছে। তার মধ্যে একটা রুম বাদে বাকি 3টাই লক করা। খোলা রুমটা নিশ্চয়ই মেঘার জন্য। নিজের মনে আন্দাজ করে নিয়ে রুমের ভেতর ঢুকে পড়ল মেঘা। কৌতূহলী চোখে একবার পুরো রুম জুড়ে নজর বুলালো। রুমটা প্রয়োজনের তুলনায় একটু বেশিই বড়। চারিদিক একদম ঝকঝকে তকতকে পরিষ্কার। কোথাও বিন্দু মাত্র ধুলোর চিহ্ন নেই। হাতের লাগেজটা খাটের একপাশে রেখে বিছানায় গা এলিয়ে দিল মেঘা। নরম তুলতুলে বিছানায় শরীর ছোঁয়াতেই প্রশান্তিতে চোখ বুজে এলো। দীর্ঘ যাত্রার সকল ক্লান্তি এক নিমেষেই উবে গেল যেন। অলস ভঙ্গিতে কিছুক্ষণ বিছানায় গড়াগড়ি করল মেঘা। মনে চাইছে সবকিছু ভুলে একটা লম্বা ঘুম দিতে। ভাবতে ভাবতে চোখ দুটো আরও আটঘাট করে বন্ধ করল মেঘা। ঠিক এমন সময় স্ট্রং একটা পারফিউমের গন্ধ হাওয়ায় ভাসতে ভাসতে নাকে এসে ধাক্কা খেল। স্মেলটা মেঘার অপরিচিত, তবে ঘ্রাণটা পাগল করে দেওয়ার মতোই অদ্ভুত সুন্দর। পারফিউমের গন্ধের উৎস খুঁজতে ফট করেই চোখ মেলে চাইল মেঘা। শোয়া থেকে তড়িৎ উঠে দাঁড়ালো। এরপর সামনে তাকাতেই চোখ দুটোতে বিস্ফোরণ ঘটল যেন। নিজের রুমে অপরিচিত একজন পুরুষকে দেখে ভরকে গেল মেঘা। তার চেয়ে বেশি আশ্চর্য হল লোকটার অবস্থা দেখে। সদ্য শাওয়ার নিয়ে বের হওয়া সুদর্শন যুবকটির দেহের উপরিভাগ সম্পূর্ণ উন্মুক্ত। সুঠাম দেহের প্রতিটি কোণায় বিন্দু বিন্দু পানিকণা বিদ্যমান। ভেজা চুলগুলো কপাল ছাড়িয়ে চোখ পর্যন্ত ঢেকে দিয়েছে, যার ফলে চেহারাটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। মাথার পানি না মোছায় মসৃণ চুলগুলো থেকে টপটপ করে পানি পড়ছে। ঘাড়ে ঝুলিয়ে রাখা টাওয়াল দিয়ে ভেজা চুল মোছায় ব্যস্ত ব্যক্তির আশেপাশে কোনো দিকে খেয়াল নেই। সে আপনমনে ড্রেস চেঞ্জ করায় ব্যস্ত। স্বাভাবিকভাবেই সে কাবার থেকে নিজের জন্য একটা টি শার্ট আর ট্রাউজার বের করে নিল। এরপর কোমরে জড়িয়ে রাখা টাওয়ালটা একটানে খুলে টাইলসের ফ্লোরে রেখে দিল। আচমকা এহেন দৃশ্যে তাজ্জব বনে গেল মেঘা। চোখের সামনে ঘটে যাওয়া এমন অনাকাঙ্ক্ষিত দৃশ্য মাথায় জং ধরিয়ে দিল। একেই লং জার্নিতে কাহিল দেহ, তার উপর এমন অনাকাঙ্ক্ষিত দৃশ্য। সব মিলিয়ে শরীরটা আর শক্ত থাকতে সায় দিল না মেয়েটার। মুহূর্তেই অচেতন হয়ে ঢলে পড়ল নরম তুলতুলে বিছানায়। কিছু একটা পড়ার শব্দে হকচকিয়ে পেছন ফিরে তাকালো ছেলেটা। এরপর বিছানার দিকে তাকাতেই চোয়াল জোড়া শক্ত করে ফেলল। বাজপাখির ন্যায় তীক্ষ্ণ নজরে খানিকক্ষণ তাকিয়ে রইল অচেতন মুখটার দিকে। চোখে মুখে তার চরম বিরক্তি। এরপর তড়িৎ গতিতে চেঞ্জ করে দাঁতে দাঁত চেপে বেরিয়ে গেল ঘর থেকে। মেঘার হুঁশ ফিরল আয়রার ডাক শুনে। পিটপিট করে চোখ মেলে তাকাতেই দেখল ওর পাশে দাঁড়িয়ে আয়রা সমানে ডেকে যাচ্ছে। চোখ দুটো মেলে খানিকক্ষণ মটকা মেরে পড়ে রইল মেঘা। মাথাটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। কি হয়েছে বোঝার জন্য কিছুক্ষণ চুপচাপ পড়ে রইল। এরপর জ্ঞান হারানোর আগ মুহূর্তের কথা মনে পড়তেই হুড়মুড়িয়ে উঠে বসল মেঘা। আয়রা চিন্তিত কণ্ঠে বলল, আরে আপু, তোমাকে বলেছিলাম 3 নাম্বার রুমে ঢুকতে।
তুমি 4 নাম্বার রুমে ঢুকেছ কেন? এটা কার রুম আয়রা? প্রেম ভাইয়ার রুম এটা। তুমি আর কোনো রুম খুঁজে পেলে না? ভাগ্যিস ভাইয়া বাসায় নেই। জলদি চলো এখান থেকে। ভাইয়া চলে আসলে কেলেঙ্কারি হয়ে যাবে। এদিকে মেঘা পুরোই হতভম্ব। আয়রার কোনো কথাই যেন কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। প্রেম ভাইয়া নামটা কর্ণকুহরে পৌঁছাতেই শরীর জমে বরফ হয়ে গেছে। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। প্রেম নামটা মেঘার জন্য আতঙ্ক। সেই ছোটবেলা থেকে কোনো কারণ ছাড়াই মেঘার সাথে একটা শত্রুতার সম্পর্ক তৈরি করে নিয়েছে প্রেম নামক এই মহামান। সম্পর্কে নিজের মামাতো ভাই হলেও মেঘার মনে হয় এই লোকটা ওর জাতশত্রু। অবশ্য শত্রু সে এমনি এমনি ভাবে না। এর পেছনেও বেশ কিছু কারণ আছে। মেঘার মনে পড়ে গেল সেই ছোটবেলার কথা। প্রেম নিজের বাবা মায়ের সাথে বাংলাদেশ বেড়াতে গেছিল। মেঘা তখন খুবই ছোট। এই আনুমানিক 6 কি 7 বছরের হবে। বিদেশ থেকে আসা মামাতো ভাইকে দেখার জন্য প্রেমের আগে পিছে সবসময় ঘুরঘুর করত। প্রেম একা ঘরে থাকা অবস্থায় মেঘা দরজায় উকি দিলে হাতের ইশারায় কাছে আয় বলে ডাকত। ছোট্ট মেঘা কাছে আসলেই চটাস চটাস করে দুটো চড় মেরে দিত। মার খেয়ে মেঘা যখন ভ্যা ভ্যা করে কাঁদত, তখন সেই কান্না আবার ভিডিও করে নিত প্রেম। মেঘার ভাবনায় আবারও ছেদ ঘটল আয়রার ডাকে। আয়রা সামান্য ধাক্কা দিয়ে বলল, এত কি ভাবছ তুমি? তাড়াতাড়ি চলো আমার সাথে। নিজের ঘরে কারোর প্রবেশ ভাইয়ার একদম পছন্দ নয়। সেখানে কেউ তার বিছানায় শুয়েছে দেখলে চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলে নেবে। হয়তো আজকেই ব্যাগপত্র নিয়ে রওনা হবে শিউলের পথে। আয়রার কথায় মেঘা আরও বেশি চিন্তায় পড়ে গেল। যার ঘরে কেউ ঢুকলে বাড়ি মাথায় তুলে নেয়, তার প্রাইভেট পার্ট দেখার অপরাধে কি করবে সে? এবার কি ছোটবেলার মতো দুটো চড় থাপ্পড় দিয়ে সে ক্ষান্ত হবে, নাকি আরও কঠিন কোনো শাস্তি দেবে? বিদেশের মাটিতে প্রথম দিনেই কি সাপের লেজে পা দিল মেঘা? মনের ভেতর এক প্রকার আতঙ্ক কাজ করছে মেঘার। অস্বস্তিতে মন প্রাণ হৃদয় আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে। এতগুলো বছর পর প্রেমের সাথে দেখা, অথচ প্রথম দেখাটাও কেমন যেন গোলমেলে হয়ে গেল। প্রেম এহসান, উঁচু নাকওয়ালা অ্যাটিটিউডের ডিব্বা। সে কি বিষয়টা সহজভাবে নেবে? ভাবতে ভাবতে দোতলার স্বচ্ছ কাচের সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো মেঘা। ডাইনিং টেবিলে সবাই বসে অপেক্ষা করছে মেঘার জন্য। নিচে নামতেই পরশ এহসানকে দেখে সকল চিন্তা ভাবনা মাথা থেকে বেরিয়ে গেল মেঘার। সে ছুটে চলে গেল নিচে। দীর্ঘ 8 বছর পর ভাগ্নিকে পেয়ে মাত্রাতিরিক্ত খুশি দেখালো পরশ এহসানকে। তিনি টেনে মেঘাকে নিজের পাশের চেয়ারে বসালেন। মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে বললেন, আমার মাম্নি তো অনেক বড় হয়ে গেছে। তোমার বাবা মা কেমন আছে? ভালো আছে মামা। মা তো সারাদিন তোমার কথা বলে। হ্যাঁ, শুধু বলা পর্যন্তই। ভাইয়ের কাছে তো আর আসবে না, শুধু দূর থেকে স্মরণ করবে। ভদ্রলোকের কণ্ঠে ছিল স্পষ্ট অভিযোগের রেশ। চোখের মণিতে ভেসে উঠল একমাত্র বোনকে দেখার ব্যাকুলতা। খুব অল্প বয়সে বাবা মাকে হারান তিনি। তখন থেকেই ছোট বোনটাকে বুকে আগলে ধরে বড় করেছেন। যোগ্য পাত্রের হাতে বোনের দায়িত্ব তুলে দিয়ে পাড়ি জমিয়েছেন কোরিয়ার পথে। এরপর যত সময় এগিয়ে গেল, ভাই বোনের মধ্যে কেবল দূরত্বই তৈরি হলো। সংসারের মায়াজালে জড়িয়ে এখন কেবল ফোনে কথা হয় মাত্র। দেখা সাক্ষাৎও কমে গেছে বহুগুণ। পরশ এহসানের মলিন মুখটা দেখে মুখের হাসি উবে গেল মেঘার। সে আলতো করে মামার একটা বাহু জড়িয়ে ধরে বলল, মন খারাপ করো না তো মামা, আমাকে একবার এখানে সেটেলড হতে দাও। এরপর বাবা মা দুজনকেই কোরিয়া নিয়ে আসব। এরপর থেকে আমরা সবাই এখানেই থাকব। তুমি খুশি হবে তো? ভদ্রলোকের ঠোঁটের কোণে এক চিলতে হাসি দেখা গেল। তিনি আদুরে ভঙ্গিতে মেঘার মাথায় হাত বুলিয়ে দিলেন। ঠিক সেই মুহূর্তে স্বচ্ছ কাচের সিঁড়ি দিয়ে নামতে দেখা গেল প্রেমকে। আচমকা সবাই ভূত দেখার মতো চমকিত দৃষ্টিতে তাকালো সিঁড়ির দিকে। সকলের দৃষ্টি অনুসরণ করে মেঘাও চাইল সেই দিকে। সিঁড়ি দিয়ে নামতে দেখা যাচ্ছে প্রেমকে। পরনে কালো রঙের হুডি, সেই সাথে কালো জিন্স, কানে হেডফোন লাগিয়ে নজর ফোনের দিকে স্থির রেখেছে। সিঁড়ির প্রতিটি ধাপে লম্বা চুলগুলো পুরো কপাল জুড়ে দোল খাচ্ছে। ক্লিন সেভ গালটা স্বচ্ছ কাচের মতো চকচকে। যদিও ছেলেদের সাধারণত খোঁচা খোঁচা দাড়িতে বেশি মানায়, তবে প্রেমের এই লুকটাও যেন ওর সাথে মারাত্মক সেট হয়েছে। সকলের ভাবনার মাঝেই প্রেম ধূপধাপ কদম ফেলে চলে এলো নিচে। একটা চেয়ার টেনে ধপ করে বসে পড়ল সেখানে।
নজর জোড়া তখনও মোবাইল স্ক্রিনে নিবদ্ধ। হাবভাব দেখে মনে হচ্ছে সে এই মুহূর্তে ভিডিও গেম খেলায় ব্যস্ত। দিলরুবা বেগম স্বাভাবিকভাবেই এক বাটি স্যুপ এগিয়ে দিলেন প্রেমের সামনে। সেকেন্ডের ব্যবধানে বাটিটা ফ্লোরে ছুঁড়ে ফেলে দিল প্রেম। আকস্মিক কাঁচ ভাঙার শব্দে চমকে উঠল উপস্থিত সকলে। দিলরুবা বেগম শক্ত কণ্ঠে বললেন, এসব কি ধরনের বিহেভিয়ার প্রেম? তুমি খাবার ফেলে দিলে কেন? প্রেমের বেপরোয়া জবাব, প্রেম এহসান কাউকে কৈফিয়ত দেন না। তুমি দিন দিন বেয়াদবির মাত্রা ছাড়িয়ে যাচ্ছ প্রেম। মায়ের সাথে কেউ এমন বিহেভ করে? এই পর্যায়ে চেয়ার লাথি মেরে উঠে দাঁড়ালো প্রেম। তলোয়ারের মতো ধারালো নজরে তাকালো দিলরুবা বেগমের দিকে। গলা ছেড়ে চেঁচিয়ে উঠে বলল, আপনি বোধহয় নিজের পরিচয় ভুলে যাচ্ছেন। আপনি কেবলমাত্র আমার বাবার দ্বিতীয় স্ত্রী, কিন্তু আমার মা আপনি নন। ভবিষ্যতে কোনোদিন নিজেকে আমার মা বলে দাবি করবেন না। এই অধিকার আমি আপনাকে দেইনি। কাটকাট কণ্ঠে কথাগুলো বলেই ধূপধাপ কদম ফেলে চলো গেল সোজা দোতলায়। পরশ এহসানের বুক চিরে বেরিয়ে এলো এক লম্বা দীর্ঘশ্বাস। দিলরুবা বেগম নিজের স্বামীর দিকে তাকিয়ে বললেন, আপনি কিছু বলবেন না? আপনার ছেলে এতগুলো মানুষের সামনে আমাকে অপমান করে গেল। দোষটা সবার আগে তোমার রুবা। বাহ, এখানেও আমিই দোষী। অবশ্যই তুমি দোষী। তুমি খুব ভালো করে জানো প্রেম তোমাকে পছন্দ করে না। ওর আশেপাশে তোমার অবস্থান সহ্য করতে পারে না। এ বাড়িতে আসলে ওর খাবার আয়রা অথবা সার্ভেন্ট সার্ভ করে। তাহলে আজ এমন কি হলো যে তুমি নিজে থেকে ওকে খাবার সার্ভ করতে গেছো? তুমি জানোই তোমার হাতের খাবার প্রেম খাবে না। তাহলে কেন করলে এমন? আমি তো ওর ভালোর জন্যই। তুমি এবার অন্তত দয়া করো রুবা। প্রেমের ভালো তোমার চাইতে হবে না। ওর ভালো মন্দ ভাবার জন্য আমি আছি। ছেলেটা আমার বছরে এই একটা দিন বাড়িতে আসে, সেটাও তোমার সহ্য হচ্ছে না। এখন এই মাঝ রাতেই ছেলেটা বাড়ি ছেড়ে চলে যাবে হয়তো। দিলরুবা বেগমকে মাঝপথে থামিয়ে দিয়ে কথাগুলো বললেন তিনি। এরপর ধুম করে উঠে সোজা নিজের রুমের দিকে পা বাড়ালেন। আপাতত খাওয়ার রুচি হারিয়ে গেছে তার। পারিবারিক এই কলহ মনটাকে দিন দিন বিষিয়ে তুলছে। স্বামীকে চলে যেতে দেখে রাগে ফুঁসে উঠলেন দিলরুবা বেগম। দাঁত কটমট করতে করতে তিনিও পা বাড়ালেন গেস্ট রুমের দিকে। মিনিটের ব্যবধানে পুরো ডাইনিং জুড়ে পিনপতন নীরবতা ছড়িয়ে পড়ল। টেবিলে বর্তমানে কেবল আয়রা আর মেঘাই অবশিষ্ট আছে। একটা ছোট্ট করে দম নিয়ে আয়রার দিকে তাকালো মেঘা। চঞ্চল মেয়েটা কেমন যেন শান্ত নদীর মতো চুপ হয়ে গেছে। আয়রার কাঁধে আলতো করে হাত রেখে মেঘা প্রশ্ন করল, ব্যাপারটা কি হলো বলতো আয়রা? হঠাৎ করে বাড়িতে ঝড় হয়ে গেল কেন? নতুন কিছু নয় আপু। জ্ঞান হওয়ার পর থেকেই ভাইয়া আর মায়ের মধ্যে লড়াই হতে দেখেছি। সৎমা কি না, এজন্য হয়তো ভাইয়া মেনে নিতে পারে না। মায়ের জন্যই ভাইয়া এই বাসায় থাকা বন্ধ করে দিয়েছে। বুসান থেকে অনেকটা দূরে সেই শিউলে ফ্ল্যাট নিয়ে একা থাকে। আজ বড় মায়ের মৃত্যুবার্ষিকী। বছরের এই একটা দিনই ভাইয়া এই বাড়িতে আসে। এরপর মায়ের সাথে কোনো না কোনো ঝামেলা হয়ে সেই রাতেই আবার শিউলে ফিরে যায়। এভাবেই চলছে সবকিছু। আমরা এগুলোতে অভ্যস্ত। কথাগুলো একদমে বলে শেষ করল আয়রা। বলতে বলতে মলিন মুখটা আরো বেশি মলিন হয়ে গেল মেয়েটার। মেঘা কিছুক্ষণের জন্য একেবারে চুপ হয়ে গেল। পরশ এহসানের দ্বিতীয় বিয়ে নিয়ে প্রেমের শুরু থেকেই ঘোর আপত্তি ছিল। এই নিয়ে বাবা ছেলের মধ্যে চরম মনমালিন্য হয়েছে। এই খবর মেঘা সহ মেঘার পুরো পরিবার জানে। পরশ এহসানের দ্বিতীয় বিয়ে প্রেম মেনে নিতে পারেনি। আর না মেনে নিতে পেরেছে দিলরুবা বেগমকে। নিজের মায়ের জায়গা অন্য কেউ দখল করার পর থেকেই প্রেম বেপরোয়া, উগ্র আর চরম বেয়াদবে পরিণত হয়েছে। মেঘা ভেবেছিলাম হয়তো সময়ের সাথে সাথে সবকিছু স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু সম্পর্কগুলো যে পূর্বের তুলনায় আরও বেশি অবনতি ঘটেছে সেটা মেঘার ধারণার বাইরে ছিল। ভাবতে ভাবতে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল মেঘা। ঠোঁট উল্টে কিছু একটা ভাবল। এরপর উঠে অন্য একটা বাটিতে খানিকটা রামিয়ন, কোরিয়ান নুডলস নিয়ে পা বাড়ালো দোতলার পথে। পেছন থেকে আয়রা চেঁচিয়ে উঠল, কোথায় যাচ্ছ তুমি তোর বেয়াদব ভাইকে আদব শেখাতে? বলতে বলতে সোজা দোতলায় পৌঁছে গেল মেঘা। এক হাতে নুডলসের বাটি ধরে অন্য হাতটা নক করার উদ্দেশ্য দরজায় রাখল। দরজা লক করা না থাকায় হাত রাখতেই দুম করে খুলে গেল দরজাটা। আচমকা দরজা খুলে যাওয়ার ভয়ে খানিকটা কেঁপে উঠল মেঘা। সঙ্গে সঙ্গে কেউ একজন টেনে মেঘাকে ভেতরে ঢুকিয়ে নিল। টানটা জোরে লাগায় পায়ের ভারসাম্য হারালো মেঘা।
যার ফলাফল স্বরূপ গরম গরম রামিয়নের বাটিটা ছিটকে পড়ল টাইলসের ঝকঝকে ফ্লোরে। মেঘার পিঠ ঠেকল শক্ত দেয়ালের সাথে। ঘটনার আকস্মিকতায় ভরকে গেল মেঘা। পরিস্থিতি বুঝতে পিটপিট করে চাইল। সহসাই চোখের সামনে ধরা দিল প্রেমের লাল হয়ে যাওয়া রাগী চেহারা। দেয়ালের দুই পাশে হাত রেখে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিয়েছে মেঘাকে। কণ্ঠ হতে ঝরছে ক্রোধের স্ফুলিঙ্গ। কেন এসেছিস এখানে? ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে গেছে মেঘা। কণ্ঠনালী ভেদ করে কোনো আওয়াজও যেন বের হতে চাইছে না। বহু কষ্টে টেনেটুনে বলল, খাবার দিতে এসেছিলাম। এই রুমে কেন এসেছিস সেটা জানতে চাইনি। কোরিয়াতে কেন এসেছিস সেটা জানতে চেয়েছি। কি উদ্দেশ্য তোর? সব হারিয়ে তো আমি নিঃস্বই। নতুন করে কি কেড়ে নিতে এসেছিস তুই? প্রেমের এমন আজব প্রশ্ন শুনে মাথা ঘুরে উঠল মেঘার। ভেতরে ভেতরে কিছুটা অপমান বোধ করল। এই লোকটা কি কোনোভাবে মেঘাকে লোভী ভাবছে? ভাবনাটা মাথায় আসতেই মেঘা ফুঁসে উঠে জবাব দিল, আপনার সম্পদের উপর ভাগ বসাতে আসিনি আমি। নিজের নিশ্চিত একটা ক্যারিয়ার গড়তে এসেছি শুধু। ভার্সিটিতে ভর্তি প্লাস একটা পার্ট টাইম জব পেলেই এই বাসা থেকে চলে যাব। আজীবন থাকবো না এখানে। আমার অনুমতি ছাড়া আমার ঘরে কেন এসেছিলি? মেঘা নিজের কথা শেষ করার আগেই প্রশ্নটা করে বসল প্রেম। এই পর্যায়ে কিছুটা থমকে গেল মেঘা। খানিকটা লজ্জা বোধ চারিদিক থেকে ঘিরে ধরল মেঘাকে। সেই অনাকাঙ্ক্ষিত দৃশ্যের কথা মনে করে হাসফাস করে উঠল ভেতরটা। খানিকটা লজ্জা নিয়ে বলল, তখনকার জন্য সরি। আমি আসলে ইচ্ছে করে কিছু দেখিনি। কি দেখেছিস তুই? আর কতটুকু দেখেছিস? একের পর এক প্রশ্নে নাজেহাল হয়ে গেল মেঘা। লজ্জা বোধে কান দুটো জ্বলতে শুরু করেছে। তার উপর প্রেম এতটা কাছাকাছি আসায় বুকের ভেতর টিপটিপ আওয়াজও বেড়ে গেছে। মেঘা হাসফাস করে উঠে বলল, কিছু দেখিনি। প্লিজ সরুন, আমার হাসফাস লাগছে। প্রেম তৎক্ষণাৎ সরল না। মুখ থেকে কোনো কথাও বের করল না। স্ট্যাচুর মতো কাটকাট হয়ে দাঁড়িয়ে রইল সেভাবেই। চোখের দৃষ্টি কাচের মতো স্বচ্ছ। সমুদ্রের ন্যায় গভীর চোখ দুটোতে কত শত না বলা কথা। মেঘার এলোমেলো চোখের দৃষ্টি আটকে গেল সেই স্বচ্ছ দুই চোখে। বোঝার চেষ্টা করল চোখের পাতায় ভাসতে থাকা শব্দহীন কথাগুলো। তবে কিছু বুঝে ওঠার আগেই আচমকা প্রেমের চেহারার রং বদলে গেল। চোয়াল জোড়া শক্ত করে কাটকাট কণ্ঠে বলল, আউট। তোর মুখ যেন আমি দ্বিতীয়বার না দেখি। প্রেমের এই হুটহাট মুড সুইং দেখে হকচকিয়ে গেল মেঘা। কিছু বলতে মুখ খুলবে তার আগেই এক প্রকার ধাক্কা মেরে মেঘাকে বের করে দিল নিজের ঘর থেকে। সঙ্গে সঙ্গে শব্দ করে দরজা আটকে দিল। প্রেমের এই কঠোর আচরণ মনে বেশ গভীর দাগ কাটল মেঘার। এমন কুকুর বেড়ালের মতো তাড়িয়ে দেওয়ার কি আছে? এটা কি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের আচরণ? রাগে দুঃখে হনহন করে নিজের জন্য বরাদ্দকৃত রুমের দিকে চলে গেল মেঘা। এই লোকটা আসলেই বেয়াদব। একে কেউ ভালো করতে পারবে না। কিছুক্ষণ সময় কেটে গেল পিনপতন নির্বতায়। ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা রামিয়নের দিকে কিছুক্ষণ এক ধ্যানে তাকিয়ে রইল প্রেম। চোখ মুখ কেমন যেন পাগলাটে, অস্বাভাবিক লাগছে। মুহূর্তের ব্যবধানে এক হাঁটু মুড়ে নিচে বসল। একপাশে পড়ে থাকা চপস্টিকটা হাতে নিয়ে ফ্লোরে পড়ে থাকা রামিয়ন নুডলস তুলে মুখে পুরে নিল। সঙ্গে সঙ্গে তৃপ্তি সহকারে চোখ দুটো বন্ধ করে নিল প্রেম। যেন জীবনের প্রথম কোনো সুস্বাদু খাবারের সন্ধান পেয়েছে সে। এত মজাদার খাবার সে এর আগে কোনোদিন খায়নি। অদ্ভুতভাবে ফ্লোরে পড়ে থাকা পুরো নুডলসটাই খেয়ে নিল প্রেম। শেষ পর্যায়ে তৃপ্তির ঢেকুর তুলে বলল, ইটস টু মাচ টেস্টি। রাত তখন গভীর। টিকটিক করে চলতে থাকা ঘড়ির কাঁটা ছুঁয়ে দিয়ে গেছে রাত ৩টার ঘর। এসির নিচে নরম বিছানার ছোঁয়া পেয়ে আরামে ঘুমিয়ে আছে মেঘা। দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা এই মুহূর্তে গভীর ঘুমে বিভোর। এই মাঝ রাতের গভীর প্রহরে আচমকাই মেঘার ঘরে আগমন ঘটল কোনো ব্যক্তির। ডিম লাইটের লাল আলোয় পুরুষালী আবছা ছায়া দেখা গেল শুধু। ছায়াটা ধীরে সুস্থে এগিয়ে এলো ঘুমন্ত মেঘার দিকে। বিছানার কাছাকাছি আসতেই ফ্লোরে হাঁটু মুড়ে বসে পড়ল। কয়েক সেকেন্ড তাকিয়ে রইল মেঘার মুখের দিকে। ঘুমের মাঝেই কপালে কয়েকটা ভাঁজ পড়েছে মেঘার। মনে হচ্ছে মারাত্মক সিরিয়াস কোনো স্বপ্ন দেখছে মেয়েটা। এবং স্বপ্নটা যে মোটেও সুখকর নয় সেটা মেঘার মুখের ভাব ভঙ্গিতেই বোঝা যাচ্ছে। ছায়াটা হঠাৎ করেই ঝুঁকে গেল মেঘার দিকে। মেঘার গলায় পড়ে থাকা ছোট্ট লকেটটা নিয়ে কিছু একটা করল। শোনা গেল অত্যন্ত ঠান্ডা এবং নিচু আওয়াজ, মাই হার্ট। দূর থেকে শাস্তি কম হচ্ছিল বুঝি? তাই চূড়ান্তভাবে পোড়াতে কাছে চলে এসেছিস?
বিগত 8 বছরে তোর দহনে অনেক তোর পেছি আমি। জ্বলতে জ্বলতে কয়লা হয়ে গেছে এই বুক। এবার আমার পালা। আগামী 8 বছর তুই আমার চেয়ে দ্বিগুণ তর পাবি। আই প্রমিস হার্ট। মুহূর্তেই হালকা নড়েচড়ে উঠল মেঘা। ঘুমের মাঝেই কেমন যেন অস্বস্তি হচ্ছে তার। হাসফাস লাগছে ভীষণ। মেধহীন উদরে আঙ্গুলের আলতো ছোঁয়া অনুভব হচ্ছে। এই অদ্ভুত অনুভূতিগুলো মেঘার ছটফটানি বাড়িয়ে দিল বহুগুণ। অস্বস্তিতে ঘুমটা ছুটে গেল তৎক্ষণাৎ। সঙ্গে সঙ্গে লাফিয়ে শোয়া থেকে উঠে বসল মেঘা। চোখ মেলেই চিৎকার করে উঠল, কে কে এই ঘরে? কিন্তু আশ্চর্য, পুরো ঘরে এক মেঘা ছাড়া আর দ্বিতীয় কেউ নেই। অথচ মেঘা একটু আগেই এই ঘরে দ্বিতীয় কোনো ব্যক্তির উপস্থিতি স্পষ্ট অনুভব করেছে। সেকেন্ডের ব্যবধানে কোথায় গেল সে? তবে কি পুরোটাই মেঘার স্বপ্ন ছিল? ভাবতে ভাবতে আবারও সোজা হয়ে শুয়ে পড়ল মেঘা। পায়ের নিচ থেকে কমফোর্টার নিয়ে মাথাসহ মুড়ি দিয়ে শুল। মেঘার ছোট থেকেই ভূত প্রেতে চরম ভয়। এই বিদেশের মাটিতেও ভূত প্রেত আছে নাকি? এ তো আজব ব্যাপার স্যাপার।